ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমার কোন পথে যাওয়া উচিত। একদিকে রঙিন জগতের হাতছানি, অন্যদিকে আদর্শবান পুলিশ অফিসার দাদার সততার উপদেশ। কিন্তু কিন্তু সততা আর আদর্শ কি পারবে আমার হাতে তুলে দিতে লক্ষ লক্ষ টাকা? কিন্তু কিন্তু ওই রঙিন জগৎ আমার হাতে তুলে দেবে গোছা গোছা টাকা, কানায় কানায় ভরিয়ে দেবে আমার মনের সমস্ত স্বপ্ন। সেদিন সেদিন কেউ জানতেই পারবে না আমি কোন পথের পথিক, কোন পথে আমি এই লক্ষ লক্ষ টাকা কামিয়েছি। আর কেউ না জানলেও আমি কিন্তু জেনে ফেলেছি। কি কি জেনেছিস তুই? কলেজ যাওয়ার নাম করে কলেজ না গিয়ে তুই কোথায় যা। তুই কথা শোন অতনু, তোকে নিয়ে শান্তনুদার অনেক স্বপ্ন। শান্তনুদা তোকে অনেক দূর পর্যন্ত পড়াতে চায়, সত্যিকারের মানুষের মতো মানুষ করতে চায়। এখন শান্তনুদা যদি জানতে পারে তুই কলেজ যা বন্ধ করে অন্য কোথাও যাস, তাহলে কত বড় দুঃখ পাবে বলতো। আচ্ছা সৈকত, অনেক দূর লেখাপড়া করে কি হবে বলতে পারি? আমি চাই টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। রোজগার করা সম্ভব নয় অতনু, অসৎ পথ ছাড়া। দরকার হলে ওই অসৎ পথে ধরতে হবে। সৈকত, তুই আমার সঙ্গে হাত মেলা। সৈকত, দেখবি দেখবি মাত্র কয়েক বছরের মধ্যেই তুই কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতে চাই না অতনু, আমি শুধু সৎভাবেই বাঁচতে চাই। আজকের সমাজ ব্যবস্থা যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, ভালোর কদর ঠিকই আছে। জানি না এমন কি আশ্চর্যের প্রতি পেয়েছিস যে এমন কোটি কোটি টাকার দিবা স্বপ্ন দেখছিস। তবে একটা কথা মনে রাখিস, স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই, বাস্তবের সাথে তা অনেক তফাৎ, অনেক তফাৎ। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আমি কি করলাম? সৈকতকে সব কথা বলে দিলাম? না না, ও যদি দাদাকে সব কথা বলে দেয়, না না, দাদার সামনে আমাকে অভিনয় করতে হবে কোনো কিছু সন্দেহ করতে না পারে। পারতেই হবে অতনু, তোকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে। দাদা, আমার একটাই মাত্র স্বপ্ন রে ভাই, তোকে মানুষের মতো মানুষ করে তোলা। আমিও তো সেই চেষ্টাই করছি দাদা। তুমি একদম চিন্তা করো না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তোমার ওই স্বপ্ন আমি ঠিকই পূরণ করে দেবো দাদা, ঠিকই পূরণ করে দেবো। তাই কর অতনু, তাই কর। কিন্তু কিন্তু আমার জীবনের একটা স্বপ্ন বোধহয় ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভালোবাসা নির্হারা হয়ে শূন্য শ্মশানে কাঁদবে, হৃদয় সাগরে আছড়ে পড়বে কান্নার জোয়ার। আর সেই জোয়ারে চিরস্তরে ভেসে যাবে আমার স্বপ্নের খেলা ঘর। যে ঘর এখনো বাঁধাই হলো না, তাকে নিয়ে এত ভাঙার ভয় কেন শান্তনুদা? সত্যি তুমি? হ্যাঁ, সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও শান্তনুদা। আমার কাছে ক্ষমা চেয়ে তোমার মহত্বকে তুমি ছোট করে দিও না। মহত্ব? হ্যাঁ মহত্ব। সেদিন তোমার উদার মহত্বের কাছে আমার পৌরশ্রম ম্লান হয়ে গেছে। যে মেয়ে অন্যের সুখের জন্য নিজের ভালোবাসাকে বলি দিতে পারে, শান্তনুদা আমি তোমাকেই চাই, শুধু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমারও তো তাই মনে হয় শান্তনুদা। মুখ ফুটে কত কথা তোমাকে বলতে চাইলেও আমি তা কিছুতেই বলতে পারি না। কি সতী? তোমার হাতটি ধরে চলবো আমি সাথী, ওগো সাথী, সাথী, ওগো সাথী। তোমার হাতটি ধরে চলবো আমি, তোমার হাতটি ধরে চলবো আমি সাথী, ওগো সাথী, সাথী, ওগো সাথী। সব দুঃখ
করে নেব আমি, সব দুঃখ ভাগ করে নেব আমি। কথা দিলাম থাকবো পাশে, কথা দিলাম থাকবো পাশে, সারা জীবন কাছাকাছি। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তুমি মোর জীবন সাথী। ওগো মোর সাথে এসো তুমি হাত ধরে, আমার লাজু ঘোমটা আমি দিলাম খুলে, দিলাম খুলে, দিলাম খুলে। ওগো মোর সাথে এসো তুমি হাত ধরে, আমার লাজু ঘোমটা আমি দিলাম খুলে, দিলাম খুলে। বুকের বকুল পুরাতে যদি যা, এ বুকের বকুল পুরাতে যদি যা, দুজনের দুটি মন ভাষাও প্রেম তরঙ্গে, দুজনের দুটি মন ভাষাও প্রেম তরঙ্গে। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, সব দুঃখ ভাগ করে নেব আমি, সব দুঃখ ভাগ করে নেব আমি। কথা দিলাম থাকবো পাশে, কথা দিলাম থাকবো পাশে, তুমি আমি পাশাপাশি। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তুমি মোর জীবন সাথী। আসছে মাসে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশা করি আমার প্রস্তাব তুমি অনিবার্য কারণে তোমার প্রস্তাব আমি ফিরিয়ে দিতে বাধ্য হলাম। কি বললে সতী? উপায় নেই শান্তনুদা, তুমি ফিরিয়ে দিলে? উপায় নেই। অভাব জর্জরিত যে সংসারে পঙ্গু দাদা রোগের অসহ্য যন্ত্রণায় ছটপট করে, যে অভাবের সংসারে শিক্ষিত ভাইয়ের ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হয়ে যায়, সেই অভাবের সংসারে উপযুক্ত শিক্ষিত বোনের বীর স্বপ্ন দেখা যে সাজে না শান্তনুদা। তাই আজ আমি তোমার কাছে মাত্র কয়েকটা বছর সময় চাইতে এসেছি শান্তনুদা। সময়? প্রথমে দাদাও আপত্তি করেছিল, কিন্তু ধর্মমূলক বাংলা ছবি বলে দাদার আপত্তি করতে পারেননি। সতী না, সতী না, এই ছবি জগতে এই অনিশ্চয়তার অন্ধকারে আমি তোমাকে ঝাঁপ দিতে দেব না সতী, ঝাঁপ দিতে দেব না। ক্ষমা করো, ক্ষমা করো শান্তনুদা, আমাকে তুমি ক্ষমা করো। আমার শুভযাত্রার পথে তুমি আর এমনি করে আমাকে পিছু ডেকো না, তুমি আমাকে আশীর্বাদ করো। সতীতার কর্তব্য রক্ষার তাগিদে ছুটে চলল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, তার আর তুমি পিছু ডেকো না, আমাকে তুমি আশ্বাস দাও আমি যেন সমস্ত ভয়কে জয় করে এক রাস হাসি নিয়ে ফিরতে পারি শান্তনুদা, এক রাস হাসি। দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখা শেষ দেখা নয় তো, এ দেখা শেষ দেখা নয় তো,
কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখা শেষ দেখা নয় তো এ দেখা দেখাই শেষ দেখা নয় তো হে দেখা শেষ দেখা ভুল করেছি সালাই সিরাজ আব্বাসের কোঠিয়া আছে আমি বহুত বড় ভুল করেছি হারাম का बच्चा সিরাজ আব্বাস हमके দিয়ে কালা धंधा करते চায় জেনানার ইজ্জত भी সौदा করতে চায় এই কাম हम बिल्कुल बर्दाश्त করতে পারবো না बिल्कुल बर्दाश्त করতে পারবো না রাজা 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 আমাকে বাঁচা ভাই अबे कलिया माल लिएছিস তো মাল नहीं तो এই তো বস তোকে জিন্দা কবর দিয়ে দেবে আগে সালা আগে তো পুলিশের হাতে বাঁচা তারপর নয় জিন্দা লাশের মতো ভাববো পুলিশ তুই এক কাম কর এতে জলদি ভাগ আন্ডারগ্রাউন্ড ঘুষ যা চল জলদি ভাগ জিন্দা থাকবে হির বাত হবে গুড বাই ए दोस्ती हम नहीं तोड़ेंगे हम मगर कभी ऐसी न छोड़ेंगे ए दोस्ती हम नहीं तोड़ेंगे दम मगर किसी का ना छोड़ेंगे साला पुलिस वाला यदि हमको पहचानते पारे यदि उसको मालूम हो जाए कि आसामी रुस्तम रज्जाक बन के यहाँ पर छुपाई आछे तो बहुत मुश्किल हो जाए इसीलिए हमें यहाँ से कौन पुलिस বড্ড চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে नहीं सब हम तो ये शहर में नया आसियाची होते पारे। अब जरूर दूसरा किसी को হতে পারে কিন্তু কিছুক্ষণ আগে কালো কাপড়ে মুখ ঢেকে যে ছেলেটা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছে কালো কাপড়ে মুখ ঢেকে যে ছেলেটা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছে সে কোথায় कहाँ साहब ये तो कोई नहीं आया আমি জানি তুই এই কালপিট গ্যাংয়েদের একজন সহজেই তুই মুখ খুলবি না কিন্তু আমি ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি কিভাবে তোর বোবা মুখ থেকে কথা বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বল, বল। কোথায় লুকিয়েছিস? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমার অফিসে ঢুকে আমার কর্মচারীর উপরে হাত ওঠার সাহস আপনি পেলেন কোথায় সাহসটা আমার গর্ব স্পর্ধাটা আমার অহংকার চুরমার হয়ে যাবে অফিসার অযথা যেখানে সেখানে আপনার ওই গর্ব আর অহংকার নামক শব্দ দুটো অপব্যবহার করবেন না যাক बोलिए साहब তুমি ভেতরে গিয়ে মিস্টার বলো তিনি যেন ফ্লোর সাজিয়ে রেডি করে রাখে আমি গেলেই তবে শুটিং শুরু হবে যাও ठीक है साहब আইসি তার মানে আপনি আমি সুন্দরম এন্টারপ্রাইজের প্রডিউসার শেখ সিরাজ শিক্ষাভিত্তিক ধর্মমূলক ফিল্ম প্রডিউস করাই আমার একমাত্র লক্ষ্য আপনার লক্ষ্য যে কতটা বাস্তবসম্মত তার কিছুক্ষণ আগেই তার জ্বলন্ত প্রমাণ পেয়েছি হোয়াট
কি বলতে চান আপনি? কিছুক্ষণ আগে যে ছেলেটা আমার তারাকে এই বাড়ির মধ্যে প্রবেশ করেছে তাকে আমার সামনে হাজির করলেই প্রমাণ হয়ে যাবে আপনি কতটা সোজা ভাষায় কথা বলছেন। আপনি কি গাঁজা খেয়ে এসেছেন? গাঁজা? মিস্টার আফ্রিদি, ইন্সপেক্টর বাঁকা কথা না বলে আমার সাজা কথার উত্তর দিন। আপনি শান্তি রক্ষক, আপনি ভুল করে এক ভদ্রলোকের অফিসে ঢুকে এক নিরপরাধ যুবককে পিটিয়ে আপনি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর জন্য আপনাকে আমি আইনসম্মত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ, তাই আপনাকে আমি ক্ষমা করে দিলাম। আপনি এখন আসতে পারেন। দাঁড়ান মিস্টার আফ্রিদি, আমি জানতে চাই সেই যুবককে এবার আমার হাতে তুলে দেবেন কিনা। যে নেই তাকে তুলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আছে কি না? আপনার এই অফিসটা সার্চ করলে প্রমাণ হয়ে যাবে। অফকোর্স অফিস আপনি সার্চ করুন, তার আগে কাইন্ডলি আপনার ওই সার্চিং অর্ডারটা দেখি। হোয়াট? কি ব্যাপার, চোখ কপালে তুলছেন যে? স্মাগলার সন্দেহে আপনি আমার অফিস সার্চ করতে এসেছেন, অথচ সার্চিং অর্ডারটাই নিয়ে আসেননি। কিরকম অফিসার আপনি? এই ব্রেন নিয়ে আপনি পুলিশের চাকরি করছেন? ওকে ওকে মিস্টার আফ্রিদি, আমি কোন ব্রেন নিয়ে পুলিশের চাকরি করি সেটা সময় হলেই জানিয়ে দেব। তবে একটা কথা মনে রাখবেন, বলুন। পাপ কখনো পাপকেও ছাড়ে না। ইন্সপেক্টর যদি মিস্টার আফ্রিদি, গুড বাই। ভাই ভাই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তোমার এত সাহস, তুমি আমার হ্যাপি মেনশনে পা রেখেছ। তোমার পা দুটোকে আমি যদি কেটে নেব, কিন্তু আমার ব্রাউন সুগার, 20 লাখ টাকার ব্রাউন সুগার, এই নিন বস, আপনার 20 লাখ টাকার ব্রাউন সুগারের চালা হ্যান্ড ওভার হয়ে গেছে। থ্যাংক ইউ কালিয়া। আমি বলেছিলাম না, আমার জান গেলেও আপনার মাল ঠিক হাজির হয়ে যাবে। আর তাই তো রাজ্জাক, কালিয়া আর ওসমানদের থেকে, টিটোরদের থেকে তোমাকেই বেশি আমি পছন্দ করি। কিন্তু একটা ব্যাপার আমাকে ভীষণ চিন্তিত করে তুলেছে কালিয়া। কি ব্যাপার বস? তোমার পিছু নিয়ে আমার দরজা পর্যন্ত পুলিশ পৌঁছে গেছে। ইন ফিউচার তোমাকে হয়তো চিনেও ফেলেছে। হয়তো তোমার যদি কোনো বিপদ হয়, ডোন্ট ওয়ারি বস, সারাক্ষণ আমি কালো কাপড়ে মুখ ঢেকে রেখেছিলাম, পুলিশ আমাকে চিনতেই পারেনি। কিন্তু তবুও তুমি কয়েকটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকো। এই নাও তোমার বকশিস, এই নাও তোমার বকশিস। এই 7টা দিন তুমি লাইফটাকে ইচ্ছা মতো এনজয় করে নাও। যাও। থ্যাংক ইউ বস, মেনি মেনি থ্যাংক। কালিয়ার মতো এই বিপদগামী যুবকদের নিয়ে আমি আমার কালো ব্যবসার কাজে লাগাবো। এই বয়সী ছেলেদের এখন একটাই চাহিদা, মা আর মাল্লু। সেই মাল আর মাল্লুর লোভ দেখিয়ে এবার আমি ওদের আমার ব্যবসার কাজে লাগাবো। তাই বলে আমাকে নিয়ে কিন্তু আপনি অপব্যবহার করবেন না স্যার, তাহলে কিন্তু অসময়ে যৌবনের মাল মশলাগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি তো অনন্ত যৌবনা ডার্লিং, আর আপনি তো চিরকুমার। তাই তো। হ্যাঁ, এই হতভাগী চাই না তার 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 এই সততার মূলধন দিয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসবে গো, আর সেই সঙ্গে তোমাকে দেবে তার যৌবনের অনেক অনেক মধু। তোমার কল্পনাকে বাস্তবে
প্রুফ দিতে আমি তোমার হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিলাম। ছুঁয়ো না আমাকে হায়, আমি যে লজ্জাবতী হায়, আমি যে লজ্জাবতী হায়। ছুঁয়ো না আমাকে, আমি যে লজ্জাবতী হায়, আমি যে লজ্জাবতী হায়। ধরো না আমারে হায়, আমি কি ধরা যায়, কালিয়া কি ধরা যায়। ছুঁয়ো না আমারে হায়, আমি যে লজ্জাবতী হায়, আমি যে লজ্জাবতী হায়, আমি যে লজ্জাবতী হায়। সিনটা দারুণ জমিয়ে দিয়েছেন স্যার, যাকে বলে হট কেক রোম্যান্স। মানে ওকে আমি সিনটা একটু পার্সোনাল হয়ে বুঝিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তুমি এখন এসো, চাই না পরে বাকি সিনটা আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো, কেমন? ওকে স্যার, তবে একটা কথা, আজকের দিনের মতো আপনি কিন্তু সব সময় আমার পাশেই থাকবে। নিশ্চয়ই। চলি, বাই। তা ওদিকের কাজ কতদূর মিস্টার মিত্র? বিজ্ঞাপন প্রকাশ হতে না হতে স্যার একেবারে এই সমস্ত যুবতী মেয়েদের হুড়োহুড়ি পড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, তবে স্যার তাদের মধ্যে একজনকে সিচুয়েশন বুঝে একদম ফ্লোর রেডি করে রেখেছি, শুধু আপনার এই গ্রিন সিগন্যালের অপেক্ষায়। তাহলে দেরি করছেন কেন মিস্টার মিত্র? নিন, আপনার ইন্টারভিউ শুরু করুন। ওকে স্যার। বুদ্ধ বিদ্বেষী মহারাজ অজাত শত্রু ঘোষণা করেছেন, তার রাজ্যে যদি কোনো পুরো নর নারী সন্ন্যাসী বুদ্ধের পূজায় লিপ্ত হয়, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এই অজাত শত্রু নির্মম ঘোষণায় সারা রাজ্যে যখন এক ভয়ঙ্কর বিভীষিকায় দিন গুনছে, এমন সময় শারদ সন্ধ্যায় পূজারিণী অর্ঘ্য প্রদীপ সুসজ্জিত করে এগিয়ে চলেছে ভগবান বুদ্ধের পূজার্চনায়। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তার মৃদুমন্দ পদক্ষেপে বেজে উঠে নতুন হস্তকম্পন বাজে রিনিঝিনি, অস্ত্র অঘরে লাগে কম্পন, আর পূজারিণী ধেয়ে চলে পূর্ণ সাধনায়। নূপুর ঝুনো ঝুনো বাজে গোসরে, নূপুর ঝুনো ঝুনো বাজে গোসরে। চলে পূজাধিনী দেব মন্দিরে, চলে পূজাধিনী দেব মন্দিরে। নূপুর ঝুনো ঝুনো বাজে গোসরে, নূপুর ঝুনো ঝুনো বাজে গোসরে। চলে পূজাধিনী দেব মন্দিরে, চলে পূজাধিনী দেব মন্দিরে। নূপুর ঝুনো ঝুনো বাজে গোসরে, নূপুর
নূপুর ঝুনো ঝুনো বাজে গোসরে হস্ত কঙ্কন বাজে দিদি ছেলে ছিলি ওষ্ঠ অধরে ছড়ে শোধা নির্ঝরিনি হস্ত কঙ্কন বাজে রেমি ছিলি ছিলি ওষ্ঠ অথরে ছড়ে শোধা নির্ঝরিনি পুলকিত মনে আজি জাগে শিহর পুলকিত মনে আজি পুলকিত মনে আজি জাগে শিহর ভক্তিমতি চলে দেব পুজিবারে ভক্তিমতি চলে দেব পুজিবারে নূপুর ঝুনো ঝুনো বাজে গো সোরে নূপুর ঝুনো ঝুনো বাজে গো সোরে চলে পূজারিনী দেব মন্দিরে চলে পূজারিনী দেব মন্দিরে নূপুর ঝুনো ঝুনো বাজে গো সোরে নূপুর 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 ঝুনো ঝুনো বাজে গো সোরে। চমৎকার, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আপনার মানে তোমার নামটা? সতী। সতী, ভেরি গুড। মিস্টার মিত্র, ইনি হবে আমার ছবির ফার্স্ট হিরোইন। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। কিন্তু একটা ছোট্ট অবজেকশন আছে স্যার। অবজেকশন? ইয়েস, এই নামটা বড্ড সেকেলে হয়ে গেছে স্যার। একদম মানে আমার এই বগলা মিত্রের ছবি একদম ফ্লপ হয়ে যায়। আরে বেশ তো, চেঞ্জ করে দিন না। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। আজ থেকে ওর নাম হবে মিস ঝিলিমিলি। আজ থেকে ওর নাম হবে ঝিলমিলি। কিন্তু স্যার সেকেন্ড অবজেকশন আছে স্যার। বলুন। এই ড্রেসটা আর নাচটা কিন্তু মোটেই ঠিক হয় স্যার। ড্রেসটা পূজারিনী ড্রেস আর নাচটা ক্লাসিক্যাল ডান্স। এটা পূজারিনী কি প্রসারিনী সেটা আমার মাথা ব্যথার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এই এখনকার দর্শক এই সিনেমা দেখতে আসে না, আসে এই শরীর দেখতে। অথবা এই বগলা মিত্রের ছবি করতে গেলে শরীরে যত ড্রেস কম থাকবে ততই আমার ছবি হিট করবে। কথাটা কিন্তু মনে রাখবে। গুড বাই। উনি একই কথা বলে গেলেন স্যার। ইঞ্চি দশেকের পোশাক মানে? উনি অবাস্তব কিছু বলেননি, ধর্মমূলক ছবি তো, তাই ড্রেসের ওপর আমরা একটু বেশি নজর রাখি। স্যার যাক সে কথা, তুমি এখন আমার ড্রয়িং রুমে এসো। একই স্যার, আপনি আমার হাত ধরলেন কেন? তাই বললে কি হয়? সত্যি ছাড়ুন স্যার, ছেড়ে দিন। নাইনকে অমান্য করে সেই লক্ষ্যতে পৌঁছে দিয়েছিল, আর আমি তোমার সতীত্বকে নষ্ট করে পৌঁছে দেব বিলাসবহুল ঝিলিমিলির জীবনে। না, কখনো নয়। এতক্ষণে তো আমি বুঝতে পেরেছি তোদের আসল উদ্দেশ্য আমাকে নষ্ট করবি বলে তোরা আমাকে এখানে নিয়েছিস। কিন্তু নারী শয়তানের তালটা আমি হতে দেব না। আমি কিছুতেই আমার নারীত্বকে অসম্মান করতে দেব না। পালাবো, আমাকে
দেশের ভীর কাপুরুষ জনগণের দল, তোমরা তোমরা কি সব ভিক্ষে সেজে হাতে চুরি পরে বসে আছো? চুরি এক অসহায় নারী এত রক্তপাত তোমাদের কানে যাচ্ছে না, যাচ্ছে না তোমাদের কানে? দিক তোমাদের দিক, কত ভিড় তোমাদের পৌরসত্বে, তোমাদের পৌরসত্বে, তোমাদের পৌরসত্বে। কাছে কাছে ধর্ষিত নারীরা কাছে 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 ধর্ষিত নারীরা কাছে 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 ধর্ষিত নারীরা কাছে 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 ধর্ষিত নারীরা কাছে। দিদি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর বাবা দিন রাত শুধু দিদির জন্য কাঁদছে। দিদিটা যে কি এতদিন আমাদের ছেড়ে চলে গেল, অন্তত একটা খবর আমাদের দিল না। চুপ কর হতভাগা, চুপ কর। খোঁজ খবর নেওয়ার দায়টা কি তার একা? তুই একটা খোঁজ খবর নিতে পারিস না? আমার খোঁজ নিতে বই গেছে, তার কি এখন আমাদের কথা মনে আছে বাবা? সে এখন অনেক বড় বাড়ির বউ। এই গরিব বাবা আর এই ছোট ভাইটার কথা তার আর মনে থাকবে না। কার ওপর অভিমান করছিস রে হতভাগা? একটা পাগলের কথার উপর ভরসা করে মেয়েটা আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। না জানি কেমন আছে মেয়েটা, আর তার শ্বশুর শাশুড়ি তার উপর কেমন ব্যবহার করছে, সে কথাটা কি তুই একবারও ভেবেছিস? সেই জন্যই তো বলছি বাবা, দিদি যদি একটা খবর পাঠাতো। আমি তো তোকে সেই কথাই বলছি রে, তুই একবার যাবি বাবা। কতদিন মেয়েটাকে দেখিনি, মেয়েটা সুখে আছে জানতে পারলে মনে যে আমি বড় আনন্দ পেতাম রে। তাহলে এক কাজ করো বাবা, তুমি নিজেই বরং দিদিকে নিয়ে এসো। আমি যাবো? হ্যাঁ বাবা, তুমি নিজে যাবে। শুধু তাই নয়, সঙ্গে দিদি আর জামাইবাবুকে নিয়ে আসবে। তুই যখন বলছিস তখন আমি নিশ্চয়ই যাব বাবা। আমার মা মেয়ে জামাইকে আনতে আমি আজই যাব, কিন্তু তুই একা থাকবি কেমন করে? আমার জন্য তুমি চিন্তা করো না বাবা। চিন্তা করবো না? তোরাই তো আমার সব রে। তোদের মুখে একটুখানি হাসি দেখলে মনে যে আমি বড় আনন্দ পাই রে। আর যদি তোদের মা বেঁচে থাকতো তাহলে বোধহয় তোদের নিয়ে আর আমার এত চিন্তা করতে হতো না রে বাবা। বাবা, আবার তুমি এসব চিন্তা করছো? তুমি যাবে কখন? এই আমি যাচ্ছি বাবা, এই আমি যাচ্ছি, কিন্তু তুই সাবধানে থাকিস। আমি একেবারে আমার মেয়ে জামাইকে সঙ্গে করে নিয়েই ফিরবো। কাঁদছে, সারা বাড়িটা হাহাকার করে কাঁদছে। কাঁদবেই তো, সত্যি যে আজ 10 দিন হলো কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে বাড়ি ফেরেনি। কিন্তু আমি এক অসহায় বন্ধু মানুষ, কেমন করে সতীকে খুঁজবো? কে দেবে আমার সতীর সন্ধান? তবে কি আমার সতী মারা গেছে? সৈকত, কি বললি তুই? আমার সতী মারা গেছে? হ্যাঁ দাদা, মান সম্মান লজ্জা সরম জলাঞ্জলি দিয়ে আজ তোমার সতী নূতন করে মিস ঝিলমিল রূপে জন্ম। মিস ঝিলমিলি? এই দেখো মিস ঝিলমিলি নগ্ন দেহে চৌদ্দ পুত্রের অশ্লীল বিজ্ঞাপন। না না না, অন্য কুস্তির ছবি আমার সতীর হতে পারে না, কখনোই না। দাদা, ভাবতে আমার ভীষণ লজ্জা করে সৈকত।
আমি কারগিল যুদ্ধের একজন বিজয়ী সৈনিক হয়েও তোদের ভবিষ্যৎ গড়ে দিতে পারিনি। কারগিল যুদ্ধের একটা পা হারিয়েও আমার মনোবল এতখানি ভেঙে পড়েনি। কিন্তু তোদের বৌদির ব্লাড ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে আজ সর্বশান্ত হয়ে বড় অসহায় হয়ে পড়েছি রে। তবু যদি তোদের বৌদিকে ধরে রাখতে পারতাম। এভাবে তুমি ভেঙে পড়ো না দাদা, নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখো। তোমার অনুমান যদি সত্যি হয় তাহলে দেখবে দু একদিনের মধ্যেই দিদি এসে বলবে দাদা দাদা দূরে সরে গেলি কেন? আয় বোন, আমার বুকে আয়, তোর স্পর্শে আমার মনের সমস্ত ব্যাকুলতা দূর করে দে। না দাদা, আমাকে স্পর্শ করে তুমি তোমার পবিত্র আত্মাকে অপবিত্র করো না দাদা। অপবিত্র মানে কিসের জন্য তুমি নিজেকে অপবিত্র বলছো? না মানে আমাকে নানান দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয় শুটিং এর জন্য। কোথায় কোথায় গেছি, ছোট বড় নাম গোত্রহীন মানুষের সঙ্গে আমার মেলামেশা। তাই ছোট বড় নাম গোত্রহীন মানুষের সংস্পর্শে এলে কেউ অপবিত্র হয়ে যায় না সতী। শান্তনুদা, আমার মনে হয় তুই কোনো অপ্রিয় সত্য গোপন করতে চাইছিস। সৈকত এটা 10 দিন পরে বাড়ি ফিরেছে, কোথায় তাকে একটু বিশ্রাম করতে দিবি? তা না করে তাকে উল্টো পাল্টে কথা বলে কেন বিব্রত করতে চাইছিস? দাদা তুমি ওর কথা বাদ দাও। সৈকত ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। সৈকত, এই ভাই, এই তুই ইঞ্জিনিয়ারিং করতে চাস না? এই দেখ আমার ব্যাগে আছে 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ। আমি জানতে চাই এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার? সিনেমার শুটিং করে প্রোডিউসার আমার অভিনয় খুশি হয়ে ওই টাকাগুলো আমাকে অ্যাডভান্স দিয়েছে। মিথ্যা কথা। দাদা ধন্য তোমাদের মানসিকতা, ধন্য তোমাদের মানসিকতা। এই পুরুষ শাসিত সমাজে নারীর স্বাধীন সত্তার মূল্যবোধ আজ কতখানি বিপন্ন। আজ যদি একজন পুরুষ এতগুলো টাকা এনে তোমাদের হাতে তুলে দিত, তোমরা কিন্তু কেউ তাকে এভাবে প্রশ্নের পর প্রশ্ন বানে ক্ষত বিক্ষত করে দিতে না। আমি যে নারী, এটাই যে আমার একমাত্র অপরাধ। নিশ্চয় একজন পুরুষের শুধু সম্মান ছাড়া হারাবার কিছু থাকে না সতী, কিন্তু একজন নারীর সম্মানের থেকে হারাবার অনেক কিছু আশঙ্কা থাকে সতী। কি বলতে চাইছো তুমি শান্তনুদা? বলতে নয়, শুধু আমি জানতে চাই তোমার প্রোডিউসারের নাম কি? সিরাজ আফ্রিদি। আই মিন সেই আন্ডারওয়ার্ল্ডের কালপি। আমার কোম্পানির নাম সুন্দরম এন্টারপ্রাইজ। আমি রাতের রজনীগন্ধা। হ্যাঁ। আর ওই সিনেমায় নতুন নাম বুঝে মেয়ে ঝেলবেলে। হ্যাঁ। তোমরা এই কথা জানতে পারলে কেমন করে? আমরা নয় রে হতভাগী, এই কুৎসিত বিজ্ঞাপনের দৌলতে এদেশের প্রত্যেকটা জনগণ জেনে গেছে। তোমাদের অনুমানই সত্য দাদা। ধর্মমূলক ছবির নায়িকা হতে গিয়ে তোমাদের সতী তার ধর্ম হারিয়ে এসেছে। ওই শয়তান প্রোডিউসার সিরাজ আফ্রিদি 10 দিন আমাকে আটকে রেখে আমার যৌবন সম্পদ লুণ্ঠন করে আমাকে এই কুৎসিত ছবির নায়িকা হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই তো তোমাদের আদরের সতী তার সতীত্ব হারিয়ে আজ সেজেছে এই উলঙ্গ সভ্যতার বিজ্ঞাপন। ঝিলিমিলি দূর হয়ে এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা দাদা। ওরে হতভাগী, তোর ইজ্জত বিক্রির টাকা দুহাত ভরে নিয়েছে আমার সামনে দাঁড়াতে এতটুকু তোর লজ্জা করলো না?
ওরে ওরে কালামুখী, এর চিতর মরণ হলো না কেন? চেয়েছিলাম দাদা, মরতেই আমি চেয়েছিলাম, কিন্তু তোমার যন্ত্রণা কাতর অপক্ত মুখটার কথা চিন্তা করে, সৈকতের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে মরতে আমি পারলাম না দাদা, মরতে আমি পারলাম। দোহাই দাদা দোহাই, আমাকে গ্রহণ করো না করো আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার আত্মত্যাগের মূল্য এই টাকাটা তুমি গ্রহণ করো দাদা, তাতেই আমার শান্তি, তাতেই আমার পাপের প্রায়শ্চিত্ত দাদা। তোর ওই নোংরা আত্মত্যাগের মূল্যের বিনিময়ে সৈকত তার ভবিষ্যৎ কখনোই নোংরা হতে দেবে না। সৈকত, যদি আমাদের ভালো চাস তাহলে এখন এই বাড়ি থেকে সৈকত, তুই ওই নামে আর আমায় কখনো ডাকবি না। আজ আমি তোকে ঘৃণা করি। এই ভাই পারলি না রে ভাই, তুইও তোর হতভাগী দিদিটাকে ক্ষমা করতে পারলি না, পারলি না। বেশ বেশ ভাই বেশ, তাই হবে। আমি চলে গেলে যদি তোদের সংসারের মঙ্গল হয়, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি রে ভাই, চলে যাচ্ছি। আর কোনোদিন আমার এই অপবিত্র দেহটাকে তোদের পবিত্র সংসারে নিয়ে এসে তোদের সংসারের অমঙ্গল আমি করব না রে, আমি করব না। আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। না, এবার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার তো খাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় একটা গল্প শোনাচ্ছি, তারপর খাবে তো? শোনো তাহলে। এক যে ছিল দুষ্ট কুমার মিষ্টি মেঘের দেশে, না খাওয়া করত না সে অভিমানে বসে। এক যে ছিল দুষ্ট কুমার মিষ্টি মেঘের দেশে, না খাওয়া করত না সে অভিমানে বসে। একদিন এক নীল পরীকে আকাশ থেকে এলো, একদিন এক নীল পরীকে আকাশ থেকে এলো, জাদু কাঠির ছোঁয়ায় তার অভিমান ভাঙালো। একদিন এক নীল পরীকে আকাশ থেকে এলো, জাদু কাঠির ছোঁয়ায় তার অভিমান ভাঙালো, অভিমান ভাঙালো, অভিমান ভাঙালো। দুষ্ট কুমার শান্ত হয়ে পরীর কথা শোনে, না করলো শেষে অতি খুশি মনে, না খাওয়া করলো শেষে অতি খুশি মনে, অতি খুশি মনে। নীলপরি তার করুণ সেবা অনেক ভালোবেসে, নীলপরি তার করুণ সেবা অনেক ভালোবেসে, সেবা পেয়ে সুস্থ হয়ে উঠল কুমার শেষে। নীলপরি তার করুণ সেবা অনেক ভালোবেসে, সেবা পেয়ে সুস্থ হয়ে উঠল কুমার শেষে, উঠল কুমার শেষে, উঠল কুমার শেষে। আ আ
এবার কিন্তু খেতে হবে, খেয়ে না লক্ষ্মীটি। কি হলো? ওকে অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে। আমাকে? তুমি তুমি কত সুন্দর, তাই না বউ? কত ভালোবাসো আমাকে। আচ্ছা, আর তুমি বুঝিও আমাকে ভালোবাসো না? আমি যে ভালোবাসতে জানি না বউ। তুমি যখন রোজ অমনি করে আমায় স্নান করিয়ে, নিজের হাতে পোশাক পরিয়ে যত্ন করে খাইয়ে দাও, তখন তখন তোমার কষ্ট দেখে আমার যে ভীষণ কষ্ট হয়। না গো না, ওতে আমার কোনো কষ্ট হয় না। এই যে আমার পূর্বজন্মের পুণ্য ফল, তোমার পদসেবা করাই যে আমার পরম পুণ্য। তুমি আমার ইহকাল পরকাল জন্ম জন্মান্তরের ইষ্ট দেবতা। আমার মতো দানবকে দেবতার আসনে বসিয়ে তুমি তুমি আর এই নরকের অন্ধকারে পৌঁছে মরো না। অবশ্যই। তুমি তুমি তো জানো না ওরা ওরা আবার আমাকে ইঞ্জেকশন দেবে। ইঞ্জেকশন? কারা তোমাকে ইঞ্জেকশন দেবে? কিসের ইঞ্জেকশন? তোমার কি লাভ বউ? তুমি পালাও বউ, পালাও। যেখানে সুখ আছে, যেখানে শান্তি আছে, আর আর যেখানে আছে অনেক অনেক ভালোবাসা, তুমি তুমি সেখানেই পালিয়ে যাও। না গো না, ও কথা তুমি বলো না, ও কথা বলতে নেই গো। আমি যে তোমারই ভালোবাসার ফুলদানিতে ফুটে ওঠা এক গোছা রজনীগন্ধা। হ্যাঁ গো, আমি আমার সেবার গন্ধে, ভক্তির পবিত্রতায় তোমার এই অসুস্থ নিঃসঙ্গ জীবন সুন্দর করে ভরিয়ে তুলব। এসো, অনেক কথা হয়েছে, এবার তুমি খেয়ে নেবে লক্ষ্মীজি। দেখি, হা করো। ছোট মা, তুমি আমার খিদের সময় আমার খাবার থালায় লাথি মারলে। বেশ করেছি, লাঠিটা যে তোর মুখে মারিনি সেটাই তো 14 পুরুষের সৌভাগ্য। ছোট মা! ছোট মা! এই হারামজাদি, তোকে আমি কতবার বারণ নিষেধ করেছি, সবাই খাওয়ার শেষে যে টোকাটাক করে থাকে সেইগুলাই তোরা তুই স্বামী খেতে খাবি না, আমি আর কারো টোকাটো খাবো না, আর আর আমার বউ খাবে না। তোমরা যা খাবে আমরাও সেটাই খাবো। কি বললি হারামজাদা? কেন বলবো না? এবার আমি সব বুঝে গেছি। আমি হচ্ছি এ বাড়ির বড় ছেলে। এ বাড়ির অর্ধেক সম্পত্তি আমার। এ বাড়ির খাওয়া পড়া প্রত্যেকটা জিনিস আমার অর্ধেক ভাগ। তুমি এসো তো বউ, আবার তুমি নতুন করে আমায় ভাত বেড়ে খাইয়ে দেবে। দেখি দেখি কে কি বলে। খাওয়াচ্ছি রে হতচ্ছাড়া, তবে ভাত নয় লাঠি। ছোট মা! এই হারামজাদি, ছোট মা! এইসব ভালো ভালো কথাগুলো কে শিখিয়েছে? হ্যাঁ, ছোট মা, ছি ছি ছি, আপনি বয়োজ্যেষ্ঠ, কিন্তু কার সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় তা বুঝি আজও শেখেননি। তার মানে আমাকে তোর কাছে কথা শিখতে হবে? শিক্ষার অভাব থাকলে শিখতে হবে বই কি ছোট মা। পুত্রবধূ যে মেয়েরই সমান, এই ছোট্ট সহজ কথাটা আপনাদের মতো শাশুড়িরা যদি স্বীকার করে নিতেন, তাহলে বোধহয় এই দেশের অগণিত সংসারে দিনের পর দিন চলতো না এইভাবে নৃশংস বধূ নির্যাতন। তবে আমি কি দেখছি? আমি কি দেখছি? এই জন্যই কি সবার নিষেধ অগ্রাহ্য করি? তুই এই প্রভাতের গোলায় বড় মাল্য করি। এই লগ্ন ভ্রষ্টার জ্বালা থেকে এই মালা পরার জ্বালা কি, সেটা কি কম কষ্টে রে মা? বাবা, ও কথা তুমি বলো না বাবা। আমি যে চিরকালের অভাগিনী, সুখ আমার কপালে সহ্য হয় না। তাই তো আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে আমি একটা কান্নার স্বর্গ করতে চাই। ওরে মা, এই সব দানবদের সংস্পর্শে এই নরক গড়া যায় রে মা, কিন্তু স্বর্গ গড়া যায় না। বাবা, এই ভদ্র মহিলাই বুঝি তোর শাশুড়ি? ও, তুমি বুঝে হয় আমাদের মেয়েটার ছোট লোক বউ। ছোট লোক কি ভদ্রলোক, সেটা তো তার কর্মেই পরিচয় বেয়ার। তবে প্রথম দর্শনেই আপনার
ব্যবহারের যে পরিচয় আমি পেলাম, তাতে আমার মনে প্রশ্ন যাচ্ছে, ভদ্রলোকদের ব্যবহারের সংবিধানটাকে পাল্টে গেছে নাকি ভদ্রলোক শব্দের মানেটাই পাল্টে গেছে? ওই সব দেখাপনা ছেড়ে বলো, তোমার এই মেয়ের বিয়ের যৌতুক হিসাবে কত হাজার টাকা এনেছো? কত ভরি সোনা? যৌতুকের টাকা? হ্যাঁ, যৌতুকের টাকা 10 ভরি 50,000 টাকা আর 10 ভরি সোনা যদি আমি না পাই, তাহলে তোমার এই মেয়েকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেব। বাবা, এবার কি হবে বাবা? তাই তো আমি ভাবছি রে মা, তাই তো আমি ভাবছি। আমার বোধ বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার কি মনে হয় বাবা, এর চেয়ে তো লগ্ন ঘটতে হয় ভালো ছিল। বাবা, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনি যা যা যৌতুক দাবি করেছেন আমি সবই আপনাকে মিটিয়ে দেব। আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। না বাবা না, আমার স্বামী যে অসুস্থ, আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা। ওরে মা, এই যৌতুকের জন্য ওরা যদি তোকে খুন করে, ওরা যদি তোকে খুন করে, বাবা, তা যদি আমার কপালে থাকে তাহলে ভাগ্যের লিখন কে খণ্ডাবে বাবা? তুমি তুমি চলে যাও বাবা, তুমি আর কখনো এসো না। এবার থেকে ভেবো তোমার রজনী মারা গেছে। তুই অমন কথা বলিস নে রে মা, তুই আছিস বলেই আমি এখনো বেঁচে আছি রে মা। তাই তোর সুখের সংসার না দেখে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। বাবা, আমি যে মরেও শান্তি পাবো না। বাবা, বাবা তুমি চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। আমি তোমার হাত জোর করে বলছি বাবা চলে যাও, আমার মাথা টিপে তুমি চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি। জ্ঞান থাকলাম, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনি যা যা যৌতুক দাবি করেছেন সবই আপনাকে আমি মিটিয়ে দেব। শুধু আমার এই রজনী মাঝে বাঁচতে দিন জ্ঞান থাকলো, আমি বাঁচতে দিন। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি, ওদের ওই টাকার গয়নার চেয়ে তোর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি রে মা। বাবা, তাই তোদের এই পণের দাবি থেকে তোর জীবন বাঁচাতে যেখান থেকে হোক যেমন করেই পারি ওদের জন্য জোগাড় করে আনবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। বাবা, আর 50,000 বাবা, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতা, ভরতো না মনে দিতাম কত নতুন নতুন না। আজকে দেখি সবার চেয়ে লাগছে তোকে ভারী, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। কে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ভয়ঙ্করী? এর বাপ একটা ভিখারি। ও, এই ভিখারিটার কাছ থেকে বুঝি তুমি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষা চেয়েছিলে। তুমি তো ভিখারির অধম ভয়ঙ্করী। আমি কি
এই হারাবাদে মেয়েটার জন্য তোমার এত দরদ কেন জানতে পারিনি? কেন হবে না ভয়ঙ্করী? এই হার হাবাতে মেয়েটাই যে আমার গৃহের গৃহলক্ষ্মী। এতদিন অধর্মের তাণ্ডব করে আমার সংসারে যে অশান্তির বীজ তুমি ছড়িয়ে দিয়েছ, সেই অশান্তি হরণ করে আমার মোরা সংসারে শান্তির জোয়ার নিয়ে আসতেই লক্ষ্মী আজ আমার ঘরে এসেছি। তোমার এই ঘরের লক্ষ্মীকে আমি যদি না তাড়াতে পারি তো আমার নাম ভয়ঙ্করী না। ভয়ঙ্করী তা তুমি কোনোদিন পারবে না। যে গৃহে গৃহলক্ষ্মী প্রবেশ করে, সেই গৃহে রাহু কেতু শনি অশুভ শক্তিরা চোরের মতো চুপি চুপি পালিয়ে যায়। অশুভ শক্তি কখনোই শুভ শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না ভয়ঙ্করী। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। তোমাকে শুধু পোষ মারাইনি, শুধু ওই প্রভাত ছড়াটাকে পোষ মারাইনি, তোমাকে পর্যন্ত বশ করেছে। বশ ভয়ঙ্করী! হ্যাঁ, ওকে যদি আমি এই বাড়ি থেকে তাড়াতে না পারি তো আমার নাম ভয়ঙ্করী নয়, ভয়ঙ্করী। বাবা, এবার আপনি বলে দিন আমার কি হবে? মা যদি সত্যি সত্যি আমাকে তাড়িয়ে দেয়? তুমি যাবে কেন মা? অধিকার কখনো ওই হাতছাড়া করতে নেই। তোমার অধিকারে ওদের অন্যায়ের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে। কিন্তু তা আমি কেমন করে পারবো বাবা? যেমন করে হোক তোমাকে পারতেই হবে বৌমা। ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমাকে রুদ্র মূর্তিতে জেগে উঠতে হবে। যুগে যুগে অসুর নিধনের জন্য যেমন মা দুর্গা এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছেন, এই যুগে অসুরদের নিধন করার জন্য তোমাকেও জেগে উঠতে হবে মা। জাগো মা, তুমি জাগো। জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। আমি চেষ্টা করবো বাবা। আমি আমি আপনার কথা রাখার প্রাণ চেষ্টা করবো বাবা। আমারও তো একটা কথা রাখতে হবে ডার্লিং। ডার্লিং নয়, বৌদি বলো। জানোয়ার বৌদি। বৌদি? কেন এসেছো এখানে? আমার তৃষ্ণার্ত হৃদয়ে প্রেম সিঞ্চন বাড়ি দিতে। সবটা এখনো বলিনি, বাকিটা পরে বলবো। এসো আমার সঙ্গে। আমার স্বামী ছাড়া কারোর সাথে কোনো পার্সোনাল কথা আমার থাকতে পারে না। পারে পারে রজনী পারে। তোমার এই উজবুক স্বামী তোমাকে কি দিতে পারবে? তার চেয়ে আমার এই যৌবন মধু বেশি দিতে পারবে। চুপ করো, তুমি চুপ করো। এসো। জানোয়ার, ছেড়ে দে জানোয়ার। কি সুদীপ? থাপড়াস না রে ছোটদা, থাপড়াস না। তোর কাছে বাধা দিতে আমি আসিনি, শুধু বলতে এসেছিলাম বৌদির সঙ্গে যে কাজটা করতে চাইছিস
সেইটা ওই মায়ের সঙ্গে প্র্যাকটিস করে তোর এই লালসার থাবার চেয়ে আমার এই মানবিকতার শক্তি কিন্তু কোন অংশে কম নয়। শোন ভাই, শোনবি কথা শোন। আসলে ব্যাপারটা তুই না জানলি, তুই বেকার, তুই আমাকে ভুল বুঝছিস। তা তোর আসল ব্যাপারটা কি দাদা? শোন ভাই শোন, কি আর বলবো শুন। যার পক্ষ নিয়ে তুই আজ আমার উপরে হাত তুলতে চেয়েছিলি, তার এই আসল চরিত্রটা যে কি নোংরা তা তুই কল্পনা করতে পারবি না। ঠাকুরপো, বৌদি যে মায়ের সমান সেটা আমার জানা ছিল। সেই সম্পর্কের মাঝে তুমি কিনা কালি চিটাতে চাইছো। ঠাকুরপো, বৌদি বিশ্বাস করো, ও যা বলে গেলে সব মিথ্যে মিথ্যে মিথ্যে। থাক, তোমাকে আর বোঝাতে হবে না বৌদি। যা বোঝার আমার সব বোঝা হয়ে গেছে। কি 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 বুঝেছ তুমি ঠাকুরপো? বুঝলাম, মা কখনো ময়লা হয় না। আমি? তুমি যে আমার মা। ঠাকুরপো, কেঁদো না বৌদি, কেঁদো না। যে মা ওই মন্দিরে থাকা দেব দেবীর পাশে স্থান পায়, তাকে কি ওই মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি? যায় না বৌদি। কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। তোমার কান্না আমি যে সইতে পারি না বৌদি। কেন জানো? কেন ঠাকুরপো? চিরদিন আমি আমার গর্ভধারিণী মায়ের মাঝে যে ছবিটা দেখতে চেয়েছিলাম, আমি সেই দেবী মূর্তির ছবিটা মা তোমার মাঝে খুঁজে পেয়েছি বৌদি। ঠাকুরপো, আর সেই ছবিটা আমি কখনোই কোনো অবস্থাতেই বৌদি মুছে যেতে দেব না বৌদি। ঠাকুরপো, কারণ তুমি যে আমার মা। ঠাকুরপো, তুমি যে আমার মা। ঠাকুরপো, তুমি যে আমার মা। ঠাকুরপো। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর ভালোবাসা কিছুই পাবো না, মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। जननी जन्मभूमिश्च सर्गाद् विगर्योषि, जननी जन्मभूमिश्च सर्गाद् विगर्योषि, जननी जन्मभूमिश्च सर्गाद् विगर्योषि। জানি না এই চাইনার প্রতীক্ষার অবসানের দিন আর কবে, কতদিন বাকি। কিন্তু আমি এই হতভাগ্যের চাইনার লক্ষ্যে পাই দিয়েছি আমি, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে যে কতদিন বাকি।
বাকি কথাটা বলতেই তো আমি তোমার কাছে এসেছি ডার্লিং। কিন্তু ওই মানে আমি যে তোমায় ভালোবাসি এই কথাটা বলতে কেমন যেন ভাব চলে আসে। সেই জন্য তো এই পুরুষগুলোকে আমি মনে প্রাণে ঘৃণা করি। দেখো কাণ্ড, আমি কাপুরুষ তোমায় কে বললাম? আমি যথেষ্ট সাহসী এবং সুপুরুষ। শুধু এই রোম্যান্সের বেলা কেমন যেন ওই ভাব চলে আসে। দেখুন, আপনার এই আচরণটা না আমি কয়েকজন ধরে লক্ষ্য করছি। মানে ভালো করে লক্ষ্য করে দেখলাম আপনার এটা পাগলের মতো পাগলামি করছেন আপনি। তাইলে অ্যাকচুয়ালি অ্যাক্টরের প্রেমে পড়েন ডাইরেক্টর হয়ে। দেখো কাণ্ড, আপনি শুধু পাগল নন, আপনি একটা বর্ধ পাগল। দেখো কাণ্ড, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল বলো, তুমি যখন পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার। নাকি সুরে এসব কি গান গাইছেন মিস্টার মিত্তি? আরে গান গাইতে হলে এইভাবে ঝট করে হট গান গাইতে হয়। পানি মে চিনি জैसे ঘোলে রাজা জি, ঘোলে রাজা জি, पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी, पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी। कमरिया गोले गोले, कमरिया गोले 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 डोले राजा जी, कमरिया गोले 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 डोले राजा जी। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दम मारो दम, मिट जाए हम, बोलो सुभाष। हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। কি হলো ডাইরেক্টর সাহেব? আমার নাচ গান দেখে চোখ যে আপনার একেবারে ছানা বড়া হয়ে গেল। আসলে আমি আপনার ওই ক্লাসিক্যালের সঙ্গে একটু খামটার মিক্সচার করে ক্লাসি পপ করে দিয়েছি। আজ একটু তোমার বেশি নেশা হয়ে গেছে সতী। নিজে সতী সেজে থাকলে অন্যের মনে নেশা ধরাবে কি করে? নেশারে ঘরে মনটাকে ঘুম পাড়িয়ে না রাখলে আমার অন্তরটা যে গুমড়ে গুমড়ে কাঁদে। অভিমানী অতি আমাকে হাত ছানি দিয়ে ডাকে, পারি না রে, চাই না, পারি না, সে ডাকে আমি উপেক্ষা করতে পারি না, আমি পারি না। আরে অতীতের কথা না ভেবে মনকে তোমার দুর্বল করা সাজে না। আজ তুমি কত বড় নায়িকা, কত অর্থ, মান, সম্মান, যশ সব কিছু রয়েছে। ঠিক বলেছেন মিস্টার মিত্তির। আজ আমার কত নাম, যশ, অর্থ, প্রতিপত্তি
মুক্তি। কিন্তু একটা কথা বলতে পারেন মিস্টার নন্দী, অর্থ সম্পদ নিয়ে আমি কি করব? যাদের জন্য আমি আমার নিজের ইজ্জত বিক্রি করে মুঠো মুঠো টাকা ইনকাম করেছি, তারা আমার ইনকামে একটা টাকাও স্পর্শ করে দেখেনি মিস্টার মিত্রি, দেখেনি। ঝিলিমিলি কাঁদছো তুমি? আমি মিস ঝিলিমিলির চোখে ঝিলিমিলির চোখে জল নয়, ঝিলিমিলির অন্তরে ঘুমিয়ে থাকা সতীটাই কাঁদছে। কেন বারবার আমাকে তুমি সতী সতী বলে ডাকছো? সতী মরে গেছে, সতীর মরা মন থেকে জন্ম নিয়েছে নতুন করে ওই কামান্দ পশুদের রাতের মক্ষে রানে মিস ঝিলিমিলি। দারুণ ডায়লগ! তোমার ডায়লগ শুনে আমার মনে হচ্ছে আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। ভাবছি তোমার লাই বৃষ্টিটাকে দিয়ে আমি একটা ফিল্ম বানাবো। ও রিয়েলি? সেই ফিল্মের স্ক্রিপ্টটা লিখবো আমি। তাই যদি হয় তাহলে সেকেন্ড হিরোইনের পোস্টটা কিন্তু আপনি আমার জন্য খালি রাখবেন স্যার। অফ কোর্স, তুমি হলেন আমার কোম্পানির পার্মানেন্ট আর্টিস্ট, তোমার চান্স তো সবার আগে। থ্যাংক ইউ স্যার, খুব মেনি মেনি থ্যাঙ্কস। আর বেশি কিছু বলবো না, চলি। আমি তাহলে চলি স্যার, কারণ ওই ঝিলিমিলির চোখের জল আমার আবার সহ্য হয় না। ওকে, আই মিন কারো চোখের জল আমার আবার সহ্য হয় না। আর চলে, গুড বাই। গুড বাই। আমিও ছুটি চাই স্যার। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। শেখ সিরাজ যাকে একবার অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে কোনোদিন মুক্তি বলে কিছু থাকে না। ঝিলিমিলিকে আটকানোর বৃথা চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি ঠকবেন। लेकिन हम ही तो तुम्हें जेते देबो लाई। কে আপনি? अरे 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 काहे घबराते हो सर? हम झिलमिल देवी का बहुत बड़ा फैन हूँ। কিন্তু এখানে কি প্রয়োজন? আমি সিরাজ আফ্রিদি के साथ मुलाकात करते चाই। সিরাজ আফ্রিদি আপনার সামনেই দাঁড়িয়ে আছে। अरे नमस्ते नमस्ते नमस्ते। बोले बोले। আমি একটা ব্লু ফিল্ম বানাতে চাই। ব্লু ফিল্ম? जी हाँ, और इसीलिए झिलमिल देवी का बहुत जरूरत भी आज है। ইম্পসিবল, হোয়াইট ইম্পসিবল। মিস ঝিলিমিলি ব্লু ফিল্ম করেন না। দেখুন ম্যাডাম, আপনি যত রুপিয়া ডিমান্ড করবেন আমি মিট করিয়া দেব। বললে বললে। সাবধান সিংজি, টাকা দিয়ে মিস ঝিলমিলকে আপনি কেনার বৃথা চেষ্টা করবেন না। सिर्फ रुपया नहीं मैडम, उसको भी ज्यादा चीज दिया हम लोग के सौदा कर लेबो। तो बोलिए मिस्टर अफरीदी, झिलमिल देवी को लिए कितना रुपया चाहिए? 1 लाख, 2 लाख? আমার চাই পুরো 5 লাখ। আমি তৈয়ার আছি, আপনি কন্ট্রাক্ট পেপার নিয়ে আসেন। ওকে, ঝিলমিলি তুমি বরং ব্যাপারটা নিয়ে একটু ডিপলি আলোচনা করো। হ্যাঁ, চিন্তা ভাবনা করো। ডিপলি চিন্তা ভাবনা? না না, ওসব আলতু ফালতু ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় মিস ঝিলমিলির হাতে নয়। ওকে চলেন, চলে সিংজি। গুড বাই, গুড বাই। नहीं झिलमिली नहीं, আমি তো তোমাকে যেতে দেব নাই সুন্দর। তবে রে লম্বা সতী,
নাম তুমি জানতে পারলে কেমন করে? বলো, কে তুমি? আমি তোমার শান্তনু সতী। শান্তনুদা, শান্তনুদা। কেন কেন তুমি এখানে এলে শান্তনুদা? কেন তুমি এখানে এলে বলো? তোমাকে আমার কাছে নিয়ে যেতে এসেছি সতী। কিন্তু আমি যে কলঙ্কিনী, আমি যে সর্ব, আমার অন্তরের প্রেম দিয়ে মোছাবো তোমার বেদনার অশ্রুধারা। আমার দেহ মনে কলঙ্কের তীব্র কালিমা। তবু তুমি আমার ভালোবাসার চিন্ময়ী প্রতিমা। তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার সাহসের প্রেরণা। তাই তো তোমাকে নিয়ে শুরু করতে চাই ওই শয়তান সিরাজ আফ্রিদির ধ্বংসের সূচনা। তাই হবে শান্তনুদা, তাই হবে। তোমার হাতে হাত রেখে ওই সিরাজ আফ্রিদির ওপর নেব জীবনের চরম প্রতিশোধ। যে সিরাজ আফ্রিদি আমার জীবনের সর্বস্বকে লুণ্ঠন করে আমাকে এই পথে নামিয়েছে। দুজনে মিলে তার উপর হানব আমাদের জীবনের চরম প্রতিশোধ। না না, শুধু হাতে হাত রেখে একসাথে শুধু চলার শপথ নিলেই হবে না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা কথা মনে রেখো, সামনে এগিয়ে চলার নাম জীবন। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন। একটাই চাঁদ অনেকে বড়, থাকে না তার যতই আলো। লক্ষ তারা মেলে বরা, জীবন জয়ের জাল। একটাই চাঁদ অনেকে বড়, থাকে না তার যতই আলো। লক্ষ তারা মেলে মোরা, জীবন জয়ের জাল পোয়ালো। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা তবু চাইব না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে এগিয়ে চলার নাম জীবন।